স্যার স্কুল কলেজ থেকে নিয়োগটা তো এখন এনকেসি নাকি এনকেসি যদি আমাদের ট্রান্সফারেবল জবটা করে তাহলে যেমন ওনার বাড়ি এই রাজশাহী থেকে এখানে স্যার আমাকে যদি অনুমতি দেন আমি সেটা ক্লিয়ার করি স্যার পিএসসি এর মধ্যে একটা কমিশন রয়েছে বাংলাদেশে এনটিআরসি নন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি তো তারা স্যার সারা বাংলাদেশ থেকে শূন্য পদে চাহিদা চায় বিমুক্ত স্কুল কলেজ থেকে সেই শূন্য পদে চাহিদা অনুযায়ী তারা যতগুলো রেজিস্ট্রেশন করেছে বা পরীক্ষা নিয়েছে রেজিস্টার্ড যে সমস্ত শিক্ষক রয়েছেন বা অপেক্ষমানের তালিকায় রয়েছেন তাদেরকে তাদের মেরিট অনুযায়ী শূন্য পদের সাথে সমন্বয় রেখে অসুবিধা নেই দিল রাজশাহী নিশ্চিন্ত কাজ নিশ্চিন্ত একজন বগুড়া দুধচাচিয়া করলো জি স্যার বা ফরিদগঞ্জে একজন লোক জয়পুরহাটে করলো জি স্যার একটা বাংলাদেশ তো পাকিস্তানের মতো বড় নয় যে কোথায় খাইবার পাকিস্তান প্রদেশ কোথায় করাচি ট্রেনে যাইতে 3 ঘন্টা লাগে এরকম না এটা ছোট্ট যে মানুষ বেশি নয় কিন্তু এটা তো একটা ভাষা একটা সংস্কৃতির একটা আচ্ছা তবে একটা জিনিস ফিক্স এক পজিশনে এক কমিটি থাকতে হবে না অন্য জায়গাতে দিই সেটা আমি মনে করি অসুবিধা করতেছি না সব স্থানীয় হলে স্থানীয় রাজনীতি সে এমন জড়ে যেতে পারে যে ওর উদ্দেশ্যে উঠতে হবে একজন ফরিদগঞ্জের লোক যতটা নিরপেক্ষ থাকতে চাইবে একটা স্থানীয় লোক নাও চাইতে পারে এবং স্যার তার ওই লোকালিটিকে সেবা করতে হলে ওই লোকালিটির ওয়েদার তার কৃষ্টি কালচার তার ভৌগোলিক অবস্থান এগুলো ওই লোকালিটির মানুষের যতটা সূক্ষ্মভাবে থাকে একমত না লোকালি কালচার কিছু মানুষে একই গণ কালচার প্রায় একই সংস্কৃতি একই বিশ্বাস একই আজান বেদে সারা দেশে একই চালু ঈদ হয় এখানে আঞ্চলিক পার্টিকুলার ভাষা ছাড়া পোশাক করছে খাওয়া চলা কোয়লা পার্টিকুলার আর খাবারের কিছু হচ্ছে বিশেষ একটা বিশেষ খাবার আছে সেটাও খুবই কাজে ওটা আমাকে যুক্তি মনে হয় না এখানে সহাবস্থানের নীতি গ্রহণ করতেই হবে দরকার নেই এটা আমার বোঝানো যাবে মানে আমাদেরকে দূরে নিয়োগ দেওয়ার মতো এখানে একটা বৈষম্য রয়েছে যে আমাদেরকে হাউস রেন্ট দেওয়া হয় না মানে হাউস রেন্ট দেওয়া সেটা আর কি কিন্তু ওই ট্রাভেল এখানে চাকরি করতে পারবে না ওইটা আমি ছিল বুঝতে পারছি না আমার যদি একজন সচিব হয়ে সাতক্ষীরা থেকে উপজেলা দায়িত্ব পালন করে এসে ঢাকায় সচিব হতে পারে তো এরকম একজন শিক্ষক এলাকা থেকে এসে শিক্ষকতা কেন করতে পারে কারণ সে প্রিন্সিপালের আর জায়গায় যেতে পারবে না আরেক এলাকায় যেতে পারবে না স্যার মানে অন্য চাকরির মতো বদলি ব্যবস্থাটা চালু হলে অন্যান্য চাকরি চালু হবে কিন্তু এই বিষয়টা যার যার এলাকায় তাকে থাকতে হবে এটা আমি আচ্ছা অন্য ইস্যু আসে এত এটা বলতে চাইছি তাড়াতাড়ি করো আমি ওনার থেকে একটু ক্ষমা চেয়ে নিই বলতে শুরু সেকশন করবো আমার বিলম্বের জন্য ক্ষমা প্রার্থী কারণ আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল এটা নিয়োগ ব্যাপারটা অনেকগুলো খাতা দেখা ভাইবা নেওয়া আসলে সময়টা কন্ট্রোল করা আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমার বিলম্বের জন্য যদিও আমি এটাকে অনেক গুরুত্ব দিয়েছি প্রোগ্রামটা যেহেতু আমি শিক্ষকদের কাছে যাবো এটা আনন্দের বিষয় ছিল কিন্তু দুঃখের বসে আমি সময়টা নিতে পারি পারি না ব্যক্তিগতভাবে আমি কিন্তু সময় নির্দিষ্ট মানুষ সবসময় সময় যে সব কিছু করতে পছন্দ করি আমি করি অনেক জিনিস নিয়ন্ত্রণের বাইরে থাকে তো আমার অ্যাকসেপ্ট হচ্ছে না আমি এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি হ্যাঁ প্লিজ একটা আসসালামু আলাইকুম আমাদের দেশে হবে সেই ছেলে হবে কথায় না হয়ে কাজে বলবে যে কবিতায় কবি যে কথাটি বলেছেন আমাদের আজকের যে মন্তব্যের শিক্ষা উন্নয়ন বিষয়ে নিঃসন্দেহ উচ্চ বিদ্যালয় নিঃসন্দেহ ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময়ের সময় সবার সম্মানিত মাননীয় পরিকল্পনা প্রতিনিধি জনাব ডক্টর শামসুল আহমেদ হচ্ছেন তারই একটা ব্লেজিং এক্সাম্পল উনি শিক্ষক ছিলেন উনি আল্লাহ হয়েছেন দিস ইজ রেয়ার ইটস এ রেয়ার কেস এবং বাংলাদেশের উন্নয়নে এমন একজন লোককে এসে উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সহযোদ্ধা কমরেড হিসেবে নির্বাচিত করেছেন তিনি মন্তব্যে করব যিনি আজ নিঃসন্দেহ ডিগ্রি কলেজে এসেছেন আমি নিঃসন্দেহ ডিগ্রি কলেজ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই কলেজটি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি একজন জানুর রাজনীতিবিদ ছিলেন একজন ভালো মানুষ ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন মরহুম আলহাজ মনির হোসেন খান তিনি চেয়েছেন এই প্রত্যন্ত মানুষগুলো যাতে শিক্ষা অর্জন করে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে তিনি যখন
এই এলাকার মানুষকে নিয়ে, এই জমিদার বাড়ি সহ আপাতত জনসাধারণকে নিয়ে এই সেই তিলে স্কুল থেকে কলেজ এবং সেখানে ডিগ্রি পর্যন্ত বিস্তার লাভ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন এটি একটি ইউনিভার্সিটি। আজকে সেই দ্বিতীয় অংশটি এমপিভুক্ত হয়, এখানে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষক এসেছে। আজকে সেই মন্ত্রীর পদচারণে আমরা বিশ্বাস করি ওই সেই তার কলেজে হাত ধরেছেন এই বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয় ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত পেন্ডার আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, যিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন এই বিদ্যালয়টি, বিদ্যা প্রতিষ্ঠানটি। চারিদিকে যেখানে তাকায় সেখানে কিন্তু উন্নয়নের ছোঁয়া। বিশেষ করে জেএসসি সেন্টার, এসএসসি সেন্টার, এইচএসসি সেন্টার থেকে শুরু করে প্রায় 2 একর 200% জায়গা ক্রয়, নিজস্ব কলেজের পয়েন্ট থেকে সেটাকে একটা বিস্ময়কর বিষয়। চারিদিকে চেয়ার এবং সেই পুরনো শহীদ মিনার থেকে দৃষ্টিনন্দন শহীদ মিনার, দুই দিকে নতুন ভবন। সত্যি মানুষ পটে আঁকা আছে যে প্রত্যন্ত মানুষের জন্য কিছু করা। আপনিও কিন্তু সেই ধরনের এই মতলবে এসেছেন। আপনি আমাদের মধ্যে একজন শিক্ষক, আমরা গর্ববোধ করি যে একজন শিক্ষক মন্ত্রী হয়েছেন, একজন শিক্ষক আমরা হয়েছেন, বাংলাদেশের 100 বছরের পরিকল্পনা করেছেন, যে পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশ সারা বিশ্বের মাথা উঁচু করা দাঁড়াবে। সেই জন্যই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দিক নির্দেশনায় তিনি যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, আপনি সেটাই করছেন। কারণ পরিকল্পনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি সঠিক পরিকল্পনা হয় আর তার যদি সঠিক বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু একটি দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সুতরাং আপনি যে বিষয়টি বলেছেন শিক্ষকদের কোনো সমস্যা আছে কিনা, এভাবে কিন্তু কোনো মন্ত্রী কিন্তু বলেনি। শিক্ষকদের নিয়ে আলাদা করে বসেনি, কিন্তু তার বাইক ফেলা নিয়ে কিন্তু বক্তৃতা দিয়ে চলে যান। কোথায় কি সমস্যা আছে রুট লেভেল পর্যন্ত কিন্তু খোঁজ নেননি। সুতরাং দিস ইজ এক্সেপশনাল কেস, আই ডেফিনেটলি বিলিভ। সুতরাং আমরা বিশ্বাস করি আপনি যদি আমাদের এই মতলবের চাঁদপুর 3 আসনের প্রতিনিধি হয়ে আসেন, তাহলে মতলবের মানুষ আপনার কাছে শিক্ষিত হতে পারে। আমরা আশা করব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিবেচনা করবেন। আপনি যদি সেভাবে না হন, আপনি একজন শিক্ষকের যে কোন মন্ত্রী পর্যায়ে চলে গেছেন, নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো কিছু হবে সেই বিশ্বাস আমরা করছি। শুধু একটি বিষয় বলবো, শিক্ষকদের উৎসব ভাতা কিন্তু 25%, কর্মচারীদের 50%, যেটা আসলে অমানবিক। কারণ আমরা অনেক এগিয়ে গেছি, বিশ্বের বুকে মাথা উঁচু করেছি। সুতরাং শিক্ষকদের ঈদের সময় কিন্তু তাদের মনটা ভালো থাকে না। আপনি যদি পরিকল্পনা করেন, অবশ্যই আমরা বিশ্বাস করব এবং সেই জায়গাটায় পরিবর্তন হবে। কারণ অনেক বছর ধরে কিন্তু এই সমস্যাটা আমরা ভোগ করছি। এছাড়া এই স্কুল কলেজের যে সমস্যা আমি বলেছি যে ভবনগত, এবং আমাদের বিশাল মাঠ ছিল কিন্তু চারিদিকে ভবন হওয়ার কারণে মাঠটি ছোট হয়ে গেছে। নিঃসন্দেহে উচ্চ বিদ্যালয়ের মাঠটি হচ্ছে মতলব উত্তরের মধ্যে অন্যতম একটি বিশাল মাঠ, যেখানে সারা বছর খেলাধুলা বিভিন্ন টুর্নামেন্ট হতো, কিন্তু চারিদিকে জলাশয় হয়ে গেছে এবং মাটি ছোট হয়ে গেছে। যদি সে জলাশয় ভরাট করে মাঠও বড় হবে এবং বিভিন্ন ভবন হবে, চারিদিকে যখন ভবন থাকবে 1200-1300 স্টুডেন্টের স্কুলও আছে, সেখানে 1000-এর উপর স্টুডেন্ট, তারা যদি হোস্টেল সিস্টেম থাকে, আপনি যেটা চাচ্ছেন যে একটা নিবিড় শিক্ষা, অর্থাৎ যদি শিক্ষকদের কাছে বেশি সময় যদি ছাত্রছাত্রীরা থাকতে পারে, সেজন্য কিন্তু হোস্টেলের প্রয়োজন আছে, যেটার একটা অপ্রতুলতা এখানে আমরা সবসময় বোধ করি। এবং তাতে কিন্তু শিক্ষার মানের পরিবর্তন হবে। আর আইসিটি রিলেটেড বিষয় যদি মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকে, আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকে না এবং প্রত্যেকটি ক্লাসরুমে কিন্তু সেই আইসিটি সিস্টেমটা, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিসটা নাই। কিন্তু সরকার কিন্তু যে যুগোপযোগী সিলেবাস করেছে, সেটার জন্য এটা হলে এবং বায়োমেট্রিক সিস্টেম যদি থাকে, প্রতিটি ছাত্র যদি স্কুলে বা কলেজে আসছে এবং তার মা বাবা যদি নিশ্চিত হয় একটি এসএমএস এর মাধ্যমে যে আপনার সন্তান স্কুলে আসেনি, আপনার সন্তান স্কুলে এসেছে, এই ফলাফল করেছে, তাহলে অভিভাবকরা যখন সচেতন হবে, শিক্ষকরা যখন সচেতন হবে, ছাত্রদের যখন গুরুত্ব দেবে, তাহলে সত্যিকার অর্থে আজকের এই মতবিনিময় সভা হবে সর্বোচ্চ ছাত্র মণ্ডলী বলে আমি বিশ্বাস করি। আমি আরো অনেক শিক্ষক আছেন, নিশ্চয়ই ওনারা কথা বলবেন এবং সময়ের হয়তো স্বল্পতা থাকতে পারে। আমাদের সাথে আজকে এই বিশ্ববিদ্যালয় কলেজের পদার্পণে যেন মানে শেষ না হয়, আমরা চাইবো আপনি আমাদের খোঁজ খবর নেবেন এবং আলহাজ মাইনুল হোসেন খান নিখিল যেমন সভাপতি হয়ে এই কলেজ এবং এই স্কুলের উদ্বোধন করছেন, আপনিও সেটা করবেন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। আমরা এই মতবিনিময় সভায় খুবই শ্রদ্ধা স্মরণ করছি বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ এবং বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মনির হোসেন খানকে, এবং আমাদের মাঝে যিনি উপস্থিত নাই, যিনি আমাদের এই প্রতিষ্ঠানের অভিভাবক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল স্যার, তাকে আমরা মিস করছি। সে থাকলে এই অনুষ্ঠানটা আরো সমৃদ্ধ হতো। আমরা জানি যে স্যার সবসময় আমাদেরকে স্নেহসিক্ত করবেন। আপনাদের একান্তে জানাচ্ছি যে আমাদের আজকের এই মতবিনিময় সভার সভাপতিত্ব করছেন
জনাব মোহাম্মদ আলী ইমরান খান, সহকারী কমিশনার ভূমি, মধ্য উত্তর, চাঁদপুর, স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, অফিসার ইনচার্জ, মধ্য উত্তর, চাঁদপুর। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে জনাব কবির হোসেন মাস্টার, যুগ্ম সম্পাদক, মধ্য উত্তর উপজেলা আওয়ামী লীগ। ধন্যবাদ। এ পর্যায়ে স্কুল পর্যায় থেকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জনাব মাসুদ স্যারকে। হ্যালো, বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে এই মত বিনিময় সভা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব ডক্টর শামসুল আলম সাহেবের প্রধান অতিথি এই কাজ আজকের অনুষ্ঠানের সভা হচ্ছে। সবাই স্যারেরা অনেক কথাই বলেছে। স্যারের কাছে একটি দাবি করব, প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্বতন্ত্রভাবে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ হচ্ছে। আমি স্যারের উপস্থিতিতে আমি বলতে চাচ্ছি স্যারের কাছে আমরা স্মরণীয় হয়ে থাকবো নিশ্চিন্তপুরবাসী, মতবাসী, যে আপনি যদি আমাদের এই নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়কে যদি আপনি জাতীয়করণ করে এনে দিতে পারেন, আমার বিশ্বাস আমাদের এই নিশ্চিন্তপুর আপামর জনগোষ্ঠী সকলে আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আগামী দিনে আপনি সবার হৃদয়ে স্থাপন করবেন। আরো বিশেষ করে আমাদের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রাচীন নেই, প্রাচীনে দেওয়াল প্রাচীন নেই আমাদের উত্তর পাশে এবং পশ্চিম পাশে। এগুলো যদি আপনি দয়া করে একটু আমাদের দিকে সুদৃষ্টি দেন তাহলে আমরা পাবো। আরো বিশেষ করে আমাদের এখানে আরো অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করবেন আশা করি। আরো বিশেষ করে স্যারকে যেহেতু পেয়েছি আজকে আমাদের মনের কথাগুলো বলতে হয়। স্যার, আপনি জানেন বাংলাদেশের যে শিক্ষা পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে, পরিবর্তন হয়েছে, কিছু আরো হবে। এই পরিবর্তনের সাথে স্যার সবচেয়ে বড়, যদি আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই তাহলে স্মার্ট বুক আর স্মার্ট বুকের সাথে স্মার্ট শিক্ষক গড়ে তুলতে হবে। আর স্মার্ট শিক্ষক গড়ে তুলতে হলে স্যার আপনার এই গবেষণা বলেন, বই বলেন, বইয়ের মধ্যে আমাদের শিক্ষকদের থাকতে হবে। আর আমাদের শিক্ষকদের যদি বইয়ের মধ্যে রাখতে হয় তাহলে স্যার আমাদের যে জীবনমান আছে এই জীবনমানগুলো সরকার নিয়ে যেতে হবে। আর জীবনমান যদি সরকার নিয়ে যায় তাহলে হয়তো শিক্ষকরা সঠিকভাবে তাদের কার্যক্রমে তারা মনোনিবেশ করবেন এবং শিক্ষকরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালন করে স্মার্ট বাংলাদেশ তৈরিতে বিনির্মাণে এই শিক্ষকরা মুখ্য ভূমিকা পালন করবে। বিশেষ করে শিক্ষকদের স্মার্ট গড়ে তোলার জন্য স্যার আপনি জানেন কিনা স্যার আমি জানি না, শিক্ষকরা মাত্র অনলি একজন হাই স্কুলের শিক্ষক স্যার আমার এখানে, আপনি যেহেতু মত বিনিময় সবাই আপনার কাছে বলতে হয় 12,500 টাকা সরকার থেকে স্কুলে বেতন দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো যে স্যার বর্তমান যে বৈশ্বিক অবস্থা, এই অবস্থার সাথে তাল মিলিয়ে একজন শিক্ষক, হাই স্কুলের শিক্ষক 12,500 টাকা বেতনে তার নাই কোনো হাউস রেন্ট, নামে মাত্র অল্প, তারপরে চিকিৎসা ভাতা নাই, আদার্স আরো ভাতাগুলো নেই, প্লাস স্যার উচ্চ ভাতা নেই। এখানে জীবন একদম স্যার কঠিন অবস্থা তারা বর্তমান করছে। এই অবস্থা থেকে স্যার উত্তর না করলে আগামী যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন, সরকার গড়ে তুলতে চাচ্ছে, আমাদের সেই স্মার্ট বাংলাদেশ হবে না। স্মার্ট বাংলাদেশ হতে হলে স্যার স্মার্ট বাংলাদেশের সর্বপ্রথমই শিক্ষকরা স্মার্ট হতে হবে। আর শিক্ষকরা স্মার্ট ভাবে যখন শিক্ষা দিবে তখন শিক্ষার্থীরা তারা স্মার্ট বাংলাদেশের উত্তরাধিকারী হয়ে জন্ম হবে। তাই স্যার আপনার কাছে আপনাকে কাছে পেয়ে আমরা গর্ব হচ্ছি। আপনার কাছে সবিনয় অনুরোধ স্যার, আমরা শিক্ষকরা যে কথাগুলো বলছি আমরা সম্মিলিত ভাবে এই কথাগুলি দয়া করে স্যার আপনি জননেত্রী শেখ হাসিনার কাছে আপনি এই বার্তাগুলো পৌঁছাবেন এবং আমাদের এই শিক্ষক সমাজের জন্য আপনি একজন অগ্রণী ভূমিকা পালন করবেন, সৈনিক হিসেবে পালন করবেন। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ স্যারকে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন
অ্যাডভোকেট আখতারুজ্জামান, সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শরীফ সরকার উপজেলা যুবলীগ সম্মানিত সদস্য, জালালউদ্দিন ভূঁইয়া সভাপতি ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। আমি সবার অবগতির জন্য আরেকটু বলতে চাই, আমাদের এই মতবিনিময় সভায় যারা উপস্থিত রয়েছেন, আমাদের মধ্যে প্রধান অতিথি বলবো না, আমাদের অভিভাবক হয়ে আমাদের সঙ্গে মত বিনিময়ের জন্য উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব ডক্টর শামসুল আলম স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আলী ইমরান খান, সহকারী কমিশনার ভূমি মতলব উত্তর চাঁদপুর, জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব অফিসার ইনচার্জ মতলব উত্তর চাঁদপুর, জনাব কবির হোসেন মাস্টার যুগ্ম সম্পাদক মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও রয়েছেন মতলব নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আরিফুল্লাহ, রয়েছেন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম। এছাড়াও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং কর্মচারী বৃন্দ, রয়েছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার আমন্ত্রিত সাংবাদিক বৃন্দ, আমাদের উচ্চ বিদ্যালয় এবং ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই মত বিনিময় সভাটি পর্যায়ে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আরিফুল্লাহ স্যার। Bismillahirrahmanirrahim. Although আরেকটি তরুণ বিকেলে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার মান উন্নয়ন শিক্ষক মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, মতলবের মাটি মানুষের নেতা, মতলবের অহংকার জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত বেঞ্চমার জনাব ডক্টর শামসুল আলম স্যার, মতলব উপবিষ্ট মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার জনাব আদিম স্যার, অফিসার ইনচার্জ জনাব মহিউদ্দিন স্যার, মতলব উত্তর উপজেলার যুগ্ম সম্পাদক আমার প্রিয় বন্ধু জনাব কবির হোসেন মাস্টার, মতলব দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক এবং প্রভাষক বৃন্দ, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষকবৃন্দ, ইসলামাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সাকাত হোসেন মুকুল এবং আমন্ত্রিত অনেক সুধীবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, তুমি আমাকে একটি শিক্ষিত জাতি দাও, শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। কিন্তু এই শিক্ষিত জাতি গঠনের জন্য প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে শিক্ষক বৃন্দ। কিন্তু বাংলাদেশের যে শিক্ষকরা তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। যারা আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে আমাদের এখানে চিকিৎসা ভাতা দেওয়া হয়, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া মিলে 15 টাকা, কিন্তু বাড়ি ভাড়া খুঁজতে আমার মনে হয় যে রিক্সা ভাড়ায় ব্যয় হয় 15 টাকা। আমি মাননীয় প্রধান অতিথির কাছে এই বিষয়টি বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের নিশ্চিন্তপুর বিদ্যালয়ের উত্তর দিকে একটা সীমানা প্রাচীর নেই, এখানে এসএসসি এবং জেএসসি পরীক্ষার কেন্দ্র। সীমানা প্রাচীর থাকলে সেখানে আমাদের অনেক সুবিধা হয়। আমি মাননীয় প্রধান অতিথির কাছে সবিনয় অনুরোধ করবো যাতে আমাদের এই সীমানা প্রাচীরটার জন্য অর্থ বরাদ্দ করে। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের স্কুলে যে সমস্ত স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টদের যে আমরা বেতনের টাকা পাই, এটা যদি সরকারি কোষাগারে জমা হয় তাহলে আমাদেরকে সরকারিকরণ করতে সরকারের তেমন কোনো ভর্তি দেওয়া লাগবে না।
মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে এটা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যাতে আমাদের বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। পরিশেষে আমাদের প্রতিমন্ত্রণালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত স্যারকে একটি বিষয়ে বেশি আকর্ষণ করছি যে স্যার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি বাচ্চাদেরকে স্মার্টলি পড়ালেখা করানোর জন্য। স্যার বিনীত অনুরোধ, শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করবার জন্য আসলে ডিভাইসের প্রয়োজন হয়। তো ইলেকট্রিক ডিভাইসগুলো যদি স্বল্প মূল্যে শিক্ষকদের জন্য দেওয়ার ব্যবস্থা বাংলাদেশ সরকার গ্রহণ করে তাহলে মনে হয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে। স্যার এই বিষয়টি যদি আমলে নিতেন। ইলেকট্রনিক ডিভাইস যদি শিক্ষকদের জন্য স্বল্প মূল্যে দেওয়া সম্ভব হয় কোনো প্রজেক্টের মাধ্যমে বা স্বল্প মূল্য ঋণ হতে পারে, এই বিষয়টি স্যার আপনাকে বিবেচনা করবার জন্য বলছি। আর আরিফুল্লাহ স্যারের সাথে আমরাও নিশ্চয়ই চাইছি যে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় সরকারিকরণে আপনারা যারা মধ্যবিত্তের অভিভাবক রয়েছেন নিশ্চয়ই আপনারা আন্তরিকভাবে এক হয়ে কাজ করবেন, সে আশাবাদ নিশ্চয়ই আমরা মনে মনে পোষণ করি। ধন্যবাদ। এ পর্যায়ে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামাল হোসেন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মতলব উত্তরে শিক্ষা উন্নয়ন বিষয়ে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব ডক্টর শামসুল আলম স্যারের সাথে মতলব উত্তরের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম মহোদয়, মঞ্চে উপস্থিত মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার, মঞ্চে উপস্থিত মতলব উত্তর উপজেলার পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার প্রাণপ্রিয় স্কুল এবং কলেজের শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ইতিপূর্বে দুইজন বক্তা আলামিন পারভেজ এবং সমীর ঘোষ বলে গেছেন, আমাদের আজকে আনন্দের কোনো শেষ নেই। এটা ভাবতে অবাক লাগে যে বাংলাদেশের একজন মন্ত্রী যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং শিক্ষক থেকে যিনি পরবর্তীতে সরকার ওনাকে সচিব পদে নিয়োগ দিয়েছেন, উনি রিটায়ার্ড হওয়ার পরে আবার সরকার ওনাকে মন্ত্রণালয়ের সরকারকে সহযোগিতার জন্য নিযুক্ত করেছেন। সেই ধরনের একটা ব্যক্তি আমাদের মতো শিক্ষকদের সাথে আলোচনায় একান্তভাবে বসছেন। আসলে অনেক প্রোগ্রাম দেখেছি, অনেক মন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান দেখেছি, আসলে শিক্ষকদের সাথে কথা বলার সুযোগ হয় না। রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন কথা বলে চলে যান, শিক্ষকরা বসার জায়গাও পায় না। কিন্তু আজকে দেখলাম এত সুশৃঙ্খল, এখানে কোনো হাউকাউ নাই, কোনো গ্যাঞ্জাম নেই, খুব সুশৃঙ্খল ভাবে সবাই কথা শুনতেছে। তো স্যারকে অন্তঃস্থল থেকে মতলব উত্তরের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাইনুর হোসেন খান নিখিল সাহেবের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার বলতে হয়, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল অনেক আগে, আমার জানা নেই, কিন্তু স্কুল থেকে কলেজে উন্নীত হয়েছিল 1995 সালে। উন্নীত হওয়ার পরবর্তীতে 1998 সালে ইন্টারমিডিয়েট শাখা এমটি মুক্ত হয়েছিল। তার ধারাবাহিকতায় 2010 সাল থেকে আমাদের কলেজে ডিগ্রি চালু হয় এবং আমাদের কলেজের প্রতিষ্ঠা হয়েছিল অবিভক্ত ঢাকার
আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব মনির হোসেন খান সাহেব, তো ওনার সুযোগ্য ভাতিজা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মাইনুর হোসেন খান নিখিল মহোদয় 2010 সালে দায়িত্ব গ্রহণ করে এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ওই সময় থেকে বর্তমান পর্যন্ত উনি প্রায় 2 একর জায়গা প্রতিষ্ঠানের জন্য উনি ক্রয় করেন এবং ডিগ্রি শাখা এমপিভুক্তির জন্য আমরা বর্তমানে অফলাইনে আবেদন দিয়েছি ওনার মাধ্যমে। আমাদের জানা মতে উনি এরা টেক কেয়ার করতেছেন। তো স্যার যদি একটু আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতেন তাহলে আমাদের আরেকটু সুবিধা হতো, কারণ আমাদের দূর দূরান্ত থেকে ডিগ্রি অনেক শিক্ষক রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, টেকনাফ থেকে এখানে আসে কর্মরত। তো ওরা কিন্তু চাকরির আশায় এখানে আসে। দয়া করে আপনি একটু ব্যাপারটা নজরে নেবেন। তো স্যারকে বলি আমাদের শিক্ষক সমাজের বিভিন্ন দাবি দেওয়া, আসলে আমি সবাই দাবি দেওয়ার কথা বলতে পারি সবসময়, আমি নিজের কোনো আর্থিক সুবিধা পাবো এটা আমি কখনো বলতে পারি না, আমার কাছে খুব নিজেকে ছোট মনে হয়। তা আপনি ব্যাপারটা বিবেচনা করতে দেখবেন পরিশেষে বাংলাদেশের জাতীয়করণ আন্দোলন চলছে, তার সাথে যদি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ হয় সরকারের অনেক লাভবান হবে, এতে সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানিয়ে স্যারের মূল্যবান সময় নষ্ট করেছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মধ্যে এই আলোচনা আমাদের মধ্যে বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব, আপনাদের মাঝে আমাদের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে কিছু কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে শিক্ষা মানদণ্ড সম্বন্ধে মানদণ্ড সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং শিক্ষকবৃন্দ, আপনারা আলোচনা করেছেন, সুন্দর হয়েছে। মান উন্নয়নের আমাদের এখানে যে আমাদের নিঃসন্দেহ স্কুল এবং কলেজের যে সমস্যাটা সেটা মনে করছি যে শিক্ষকরা যদি ছাত্রদেরকে শিক্ষা দিতে যায় প্রথম করে অ্যাকোমোডেশন যদি না থাকে তাহলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আর মান উন্নয়নের পক্ষ থেকে আমি খুব শর্ট করে বলছি, অতএব কারণে আমাদের ভবনের খুবই প্রয়োজন। আরেকটা কথা হলো যেটা যে আমাদের গ্রাম অঞ্চলের মন্ত্রী মহোদয় গ্রামেরই উনি আমাদের দুঃখটা বুঝবেন, যেটা হলো যে প্রতিষ্ঠান চালাতে গিয়ে অনুভব করতে পারতেছি আমরা যেটা যে পরীক্ষা হলে ছাত্রদের বেতন আদায় হয়, কোনোটাই আদায় হয় না। আমাদের এই বেসরকারি স্কুলগুলো হয় সরকারিকরণ করবো অথবা ছাত্রদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। যেমন ফাইনাল স্কুলে কোনো পরীক্ষা নাই, ওরা শিখতে চলে আসে, শিখতে চলে আসার পরে সেখানে শিখতে প্রমাণকে যদি অ্যাডমিশন টেস্ট না সেখানে এবিসিডি লিখতে জানে না, তারা এসে শিখতে ছাত্র হয়। ওই ছাত্রগুলো যদি আবার ভবিষ্যতে ভালো না করে শিক্ষকদের বদনামে কি লেখাপড়া করে, কিন্তু নিচে থেকে তো রেখে আছে। এরপরে আবার হচ্ছে যে 6, 7 এখন পরীক্ষা উঠে দিচ্ছে। পরীক্ষা করে দিলে প্রথম হলো যে আমরা বেতন কালেকশন না করতে পারলে শিক্ষকদের বেতন দেব কোথেকে? তাহলে গ্রাম অঞ্চলের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। হয় সরকারিকরণ করুক অথবা পরীক্ষার ব্যবস্থা নেই, পরীক্ষা হলেই কিছু বেতন আদায় হয়, শিক্ষকদেরকে আমরা বেতন দিতে পারবো। মান উন্নয়ন হবে, শিক্ষকদের বেতন পেলে শিক্ষকরা পড়াতে পারবেন, অ্যাকোমোডেশন হলে জায়গা দিতে পারবেন, পড়াতে পারবেন। তাই আমার জোর দাবি হলো প্রথম হলো আমাদের ভবন, তারপর হলো আমাদের এই যে আমাদের স্কুল কলেজগুলো জাতীয়করণ করো। আর শিক্ষার যে মান উন্নয়ন করতে হয় আমার মনে হয় এটাই প্রথম আবশ্যক। আমি খুব অল্প সময়ে আমি এইটুকুই বললাম।
সবার কাছে ক্ষমা প্রার্থী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন মেঘনা ভানাগোদা পানি ডেভারেশনের সভাপতি শাহিদ চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান মুকুল সরকার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই মত বিনিময় সভায়। সম্মানিত উপস্থিতি, আমাদের এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি মতলব উত্তরের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ